আওয়ামী লীগ আজকেও কালকেও 50 বছর পরে হলেও ক্ষমতায় আসবে। বিশ্ব বাটপার তার মতো দুর্নীতিবাজ পৃথিবীতে আছে কিনা সন্দেহ। তিনি বাংলাদেশের একটা মব সংস্কৃতি কায়েম করেছিলেন, জোর যার মূল লুপ্তার। এভাবে তিনি প্রশাসন, বিচার বিভাগ সবকিছু দখল করে ফেলেছিলেন। তাকে উচ্ছেদ ছিল আমাদের প্রধান লক্ষ্য, সেটা আমরা সফল হয়েছি। আওয়ামী লীগের সাথে চরম বেইমানি করল বিএনপি সরকার। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলতে 7 দিনের ডেডলাইন ঘোষণা জাতিসংঘের। মাথায় হাত তারেক রহমানের। ভোটের আগে সরকার আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যারা দল নিষেধের পক্ষে মত দিয়েছেন, যে দলটি আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল, তারা কেন এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে পরিণত করতে চাইছে, যেখানে অধ্যাদেশটি করাই হয়েছিল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেই অধ্যাদেশকে, মানে ইউনূস সরকারের করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে যাচ্ছে। শুধু আইনে পরিণত করছে বিষয়টি এমন নয়, এতে শাস্তির বিধানও যুক্ত করার পরিকল্পনা চলছে, চিন্তা ভাবনা চলছে। তারেক এটা করবে, এটা জানা ছিল যে তারেক এটা করবে। এর বাইরে তারেক যাবে না, কারণ তারেকের অভিজ্ঞতা আছে 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কিভাবে আওয়ামী লীগ খালাদা জিয়াকে ফেলে দিয়েছিল, 2006 কিভাবে লগি বইটা দিয়া আপনার তারেককে বা তারেকের পুরো ফ্যামিলি খালাদা জিয়াকে ফেলে দেওয়া হয়েছিল, তারেক জানে, যার কারণে তারেক এটা করবে। অবস্থা দেখে মনে হচ্ছে এখন যে তারেক রহমান ও ইউনূসের মতোই চাপ অগ্রাহ্য করার চেষ্টা করে চলেছেন, কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো? জাতিসংঘের চিঠিতে বাংলাদেশ সরকারকে 10টি বিস্তারিত প্রশ্ন করা হয়েছে। এর সরকারের যে কোনো উত্তর 7 দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে। এতে বাংলাদেশকে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা ও সংশোধনের আহ্বান। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে তারেক জিয়া বললেন বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। যেখানে বাংলাদেশের মোট রিজার্ভ $44 বিলিয়ন, সেখানে আপনি $234 বিলিয়ন পাচারের গল্প শুনান। মানে ছাল্লাই কুত্তার বাগাতার নাম যে আওয়ামী লীগ সরকার 234। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর রাজনীতিতে ফিরে আসতে পারবে কিনা সেটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই সম্পূর্ণ প্রশ্নটির উত্তর দিতে চলেছি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন আমি আর কথা বাড়াবো না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই এমন একটি দিনের কথা, যেদিন একটি জাতি তার নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই দিনটি ছিল 1971 সালের 7ই মার্চ। আর সেই সিদ্ধান্তের ভাষা দিয়েছিলেন একজন মানুষ, যাকে আমরা জাতির পিতা বলি, বাংলাদেশের স্থপতি বলি, যাকে আমরা ভালোবেসে বঙ্গবন্ধু হিসেবে সম্বোধন করি। মাত্র 18 মিনিটের একটি ভাষণ, কোনো লিখে আনা বক্তব্য নয় টেলিপ্রম্পটারের সাহায্যে অনেকের ভাবনা একত্রিত করে প্রেজেন্ট করার চেষ্টা। শুধু ছিল একজন মহান নেতার বুকের ভেতর থেকে উঠে আসা শত সহস্র শব্দগুচ্ছ, আর সেই বক্তব্যই কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। 7ই মার্চের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত সূচনা, কারণ এই ভাষণের মাধ্যমেই একটি নিপীড়িত জাতি তার ভবিষ্যতের পথ খুঁজে পেয়েছিল। সেই দিন ঢাকার রেসকোর্স ময়দান, অর্থাৎ আজকের সোহরাওয়ার্দী উদ্যান, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে পরিণত হয়েছিল। সবাই অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কি বলবেন সেটার জন্য। স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ভাষণের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে একটু পেছনের ইতিহাস জানতে হবে। 1947 সালে ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো। কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্রের ছিল দুটো অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এই দুই অংশের মধ্যে ছিল প্রায় 2000 কিলোমিটার দূরত্ব এবং ভাষা, সংস্কৃতি ও অর্থনীতির বড় রকমের পার্থক্য। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব বাংলার মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হতে থাকে। অর্থনীতি, প্রশাসন ও সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তান একক আধিপত্য ধরে রেখেছিল, অথচ জনসংখ্যার দিক থেকে পূর্ব বাংলার মানুষই ছিল সংখ্যাগরিষ্ঠ। তাদের এই বঞ্চনার বিরুদ্ধে এই পারের মানুষগুলো ধীরে ধীরে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালির অধিকার সচেতনতার প্রথম বড় প্রকাশ। এরপর 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান বাঙালির রাজনৈতিক চেতনাকে আরো শক্তিশালী করে তোলে। বঙ্গবন্ধু তখন আমাদের অবিসংবাদিত নেতা। এরপর আসে 1970 সালের ডিসেম্বরে পাকিস্তানের সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মোট 313টি আসনের মধ্যে 167টি আসনই জয়ী হয় আওয়ামী লীগ বা জয়লাভ করে আওয়ামী লীগ। গণতন্ত্রের নিয়ম অনুযায়ী তখন বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ও সামরিক জান্তা সেটা মানতে রাজি ছিল না। ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করলো, জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত করলো। No constitution in the world, no act of parliament in the world can be passed without
the head of state authenticating it. The country is being run by one man's will, martial law on the land. And unless they make the constitution, I'll pass the sovereignty to them. Until then, one man's will is there. বাঙালি জাতি বুঝতে পারলো তাদের সকল অধিকার অস্বীকার করা হচ্ছে, ফলে গোটা পূর্ব বাংলা বিক্ষোভে ফুঁসে ওঠে। মানুষ রাস্তায় নামলো, হরতাল হলো, অসহযোগ আন্দোলন শুরু হলো। I am sure my people will not pay tax. I am sure the people will not join in the government. I am sure the people are absolutely behind me and my party. Won't that make President Yahya Khan take military action against you? It is up to him. I don't care. সেই উত্তাল পরিস্থিতিতেই এলো 7ই মার্চ। রেসকোর্স ময়দান লক্ষ লক্ষ মানুষের সমুদ্রে পরিণত হলো। সবার মুখে একটাই প্রশ্ন, বঙ্গবন্ধু কি বলবেন আজ? আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু তার ভাষণ শুরুই করেছিলেন এক গভীর আবেগের মাধ্যমে। তিনি বলেছিলেন, ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই একটি বাক্যের মাধ্যমেই তিনি পুরো জাতির কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন কিভাবে বাঙালির উপর গুলি চালানো হয়েছে, কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে। এরপর তিনি জনগণকে সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এই একটি বাক্য ছিল প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। তিনি আরো বলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে তারেক জিয়া বললেন বাংলাদেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যেখানে বাংলাদেশের মোট রিজার্ভ 44 বিলিয়ন ডলার, সেখানে আপনি 234 বিলিয়ন ডলার পাচারের গল্প শুনান। মানে ছাল্লাই কুত্তার বাগাতার নাম যে আওয়ামী লীগ সরকার 234 বিলিয়ন ডলার পাচার করেছে, যেটা সম্পূর্ণ অবাস্তব। আমার পুঁজি 44, আমি পাচার করবো 234। টাকা কি চাইলেই চলে আসে? ডলার চাইলেই পাওয়া যায়? এতই যখন টাকা পাচার নিয়ে আপনাদের আগ্রহ, তাহলে বিগত জুলাই আন্দোলনে অর্থাৎ জুলাই জঙ্গি হামলায় পশ্চিমা যে ফান্ডিংটা হয়েছে, সেই পশ্চিমা ফান্ডিং কত টাকা বাংলাদেশে ঢুকছে, কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ঢুকছে, এবং আপনার খুব ঘনিষ্ঠ একজন সেটার সাথে কানেক্টেড ছিল, কারা কারা তারা, আপনার দলের কারা কারা কানেকশন ছিল, এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করেন, ঘাটাঘাটি করেন, তখন দেখতে পাবেন ডলার পাচার হয় নাই, ডলার উল্টা বাংলাদেশে ঢুকছে, রাজনৈতিক খাতে ঢুকছে, শেখ হাসিনার সরকার পরিবর্তনের জন্য ঢুকানো হয়েছে। সংসদে নাটক করেন আওয়ামী লীগ সরকারের আমলে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে। 34 বিলিয়ন ডলার তো থাকা লাগবে, তারপরে না পাচার হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অনুযায়ী শেখ হাসিনার শাসন আমলে হাইস্ট রিজার্ভ দাঁড়িয়েছিল 46 বিলিয়ন ডলার। 46 বিলিয়ন ডলার যেহেতু আপ ডাউন করে, মানে খরচও হয়, আবার ঢোকে, রেমিটেন্স, প্রবাসী, আবার এলসি লেনদেন যেহেতু হয়, তাই আমি 2 বিলিয়ন কম ধরলাম। থাকলো কত? 44 বিলিয়ন। যেখানে আপনার চট্টিপট্টি গোল করে 44 বিলিয়ন ডলার পুঁজি, সেখানে আপনার 234 বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার পাচার করছে। এই ধরনের একটা ন্যারেটিভ সংসদে দাঁড় করাচ্ছেন। আসলে কি ওটা সংসদ হচ্ছে নাকি সার্কাসিজম হচ্ছে? কোনটা? মাঝখান দিয়ে দেখা যায় জামাত আবার ওয়াকআউট করছে। তো সরকারের টাকা, যেটা জনগণের ট্যাক্সের টাকায় ওখানে ব্যয় হয়, সেই টাকাগুলো কি ফেলনা? একটা মিনিট সংসদ অধিবেশনের পেছনে বাংলাদেশের জনগণ, মেহনতি মানুষের ট্যাক্সের টাকাগুলো কিন্তু জড়িত, অনেক টাকা খরচ। তাহলে সেখানে জনগণের ট্যাক্সের টাকায় কি নাটক চলে, সার্কাস চলে? আওয়ামী লীগ সরকার 234 বিলিয়ন ডলার পাচার করেছে, এটা বললেই কি একটা নিউজ হয়ে গেল, ন্যারেটিভ দাঁড়ায় গেল? ভবিষ্যতে রাজনীতি করতে গেলে এই নিউজের কাটিং গুলো দেখাবেন, এই যে দেখো দেখো আওয়ামী লীগ শাসন আমলে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাহ, সুন্দর ন্যারেটিভ, যাতে নতুন প্রজন্মের ভিতর আবার গ্যাঞ্জাম লাগে। যারা আওয়ামী লীগ করে তারা বলবে না, পাচার হয় নাই, দেশের মোট রিজার্ভ ছিল 44 বিলিয়ন ডলার, আর সেখানে 234 বিলিয়ন ডলার পাচার হয় কিভাবে? আবার বিএনপি যে বলবে এই যে দেখো আমার কাছে প্রমাণ আছে, এই যে ওই সময় নিউজ হয়েছিল। এই যে একটা তথ্য সন্ত্রাস বাংলাদেশে চলতেছে, যেটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে খোদ বিএনপি জোট সরকারের সংসদীয় অধিবেশন থেকে, এটার দায়ভার ভবিষ্যৎ প্রজন্মকে তো চুকাতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। টাকা পাচার হয়েছে শুধু ন্যারেটিভ দাঁড় করালে হবে না, প্রমাণও থাকতে হবে। শেখ হাসিনা সরকার যদি বাংলাদেশে সত্যি দুর্নীতির চিন্তা করতো, তাহলে বাংলাদেশ বিগত 17 বছরে এত উন্নয়ন হতো না। এখন শেখ হাসিনা সরকার নাই, আপনারা দেশ ভালো চালান। আপনাদের এখন শাসনামলে এখন তেলের জন্য লাইন ধরা লাগে কে? সারের জন্য লাইন ধরা লাগে কে? আগে তো লাগে নাই। আপনাদের শাসনামলে হামের টিকা পাওয়া যায় না কেন? আগে তো হয় নাই এরকম। পাচার হয়েছে বলছেন, পাচারটা করলো কারা? এই ইউনুস গং, আপনাদের সতীর্থ, তাদের ব্যাপারে আপনারা কোনো শ্বেতপত্র প্রকাশ করছেন না। আপনারা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে 234 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। নাটক পাইছেন? মানে বাংলাদেশের গরিবের বউ সবার ভাবি বানাইতে যা যা করা লাগে সেগুলোই তো করছেন। আওয়ামী লীগ সরকার শাসনে থাকাকালীন সময় টাকা ঢালছেন আন্দোলন করার জন্য।
টোকাই মুকাইরে স্টুডেন্ট কার্ড নীলক্ষেত থেকে বানায় আইনা গলায় ঝুলাই দেয়া ছাত্র বানায় দিয়েছেন কর আন্দোলন, মাদক নিয়ে করছে রাষ্ট্রীয় সম্পদে ভাঙচুর, তার উপর ভর করে আসলো ইউনুস, আর ইউনুসের উপর ভর করে আসলেন আপনি। এখন আপনি আমাদেরকে বলছেন আওয়ামী লীগ শাসনামলে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এটা হয়? এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। যেখানে আমার মোট পুঁজি পুরো দেশের রিজার্ভ 44 বিলিয়ন ডলার, আমার কাছে আছে 44 বিলিয়ন, তাহলে আমি 234 বিলিয়ন কিভাবে পাচার করব? থাকতে তো হবে। এই সমস্ত পরিসংখ্যান আপনাদের করে দেয় কে? এর আগে বললেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, অবশ্য সেটা তারেক জিয়া বলে নাই, আমাদের সাবেক আইনমন্ত্রী আসিফ তিনি বলেছেন 26 লক্ষ ভারতীয় কাজ করে এখানে। তাহলে এখনো পর্যন্ত কি আমরা 26 লক্ষ ভারতীয়কে পেয়েছি? পাইনি। তাহলে এই সমস্ত ন্যারেটিভ ভবিষ্যতে শুধুমাত্র এই অনলাইন পত্রিকাগুলোর প্রোপাগান্ডার খোরাক তৈরি করে, আর কিছুই না। শুধু নিজেদের ওয়েট লস করে কেন এই সমস্ত কথাবার্তা আপনারা বলেন? আপনাদের কথা বলতে হবে কিভাবে দেশে উন্নয়ন করা যায়, কিভাবে জনগণকে সার্ভ করা যায় সেটা নিয়ে। শামা ওবায়েদ বলছে দেশে পর্যাপ্ত তেলের রিজার্ভ আছে, সংসদে দাঁড়িয়ে বলছে। প্রথম কথা, জ্বালানি কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। তাহলে বাস্তবে সাধারণ মানুষ পাম্পে যায় তেল পায় না কেন? পেট্রোল আসে নাই এবং আসার সম্ভাবনাও নাই। হচ্ছে না, বরঞ্চ এটা আইনে পরিণত হচ্ছে। তবে এর ভিতরে অনেকে ভুল আছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না, আসলে আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, মানে আওয়ামী লীগ রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না, সেইটা নিষেধাজ্ঞার আড়ালে আসছে। এখন থেকে আরো হয়তো আইনগতভাবে আরো কঠোর হবে, যে কেউ মিছিল মিটিং ওই যে একটা পোস্টার একটা খাম্বায় লাগায় 10 মিনিটের যেই ভিডিও করেন, পোস্টার কিন্তু লাগছে একটা 10 মিনিটের ভিডিও, বিশাল কর্মযোগ্য করে ফেলেছেন। অফিসের সামনে যে তালা না খুইলা অফিসের সামনের ওই যে যারাইয়া 2 জনের জয় বাংলা বলে আবার পালাইয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবার আপনাদের পেদানি দেওয়া হবে, কঠিন পেদানি।